হঠাৎ অসুস্থ বেগম খালেদা জিয়া ভর্তি করা হয়েছে এভার কেয়ার হাসপাতালে। আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। সমঝোতা হলেও হবে না ঋণ চুক্তি। তিস্তার আগে বিবেচনা হবে ভারতের প্রস্তাব, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকের রাজধানীতে জনভোগান্তি, আন্দোলনে অটল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। কোটা ও পেনশনের আন্দোলনে ভর করে ক্ষমতার স্বপ্ন দেখছে বিএনপি। ওবায়দুল কাদেরের মন্তব্য, ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে, বললেন রিজভী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ভোর 4:45টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া অ্যাথরাইটিস, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিক সহ নানা রোগে ভুগছেন। এর আগে গত 22 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। পরে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। 25 জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। 2 জুলাই রাতে গুলশানের বাসভবনে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারপর থেকে তিনি বাসাতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। পেসমেকার বসানোর পর 2 দিন সিসিইউতে থাকেন তিনি। পরে মেডিকেল বোর্ড সিসিইউ এর সব সুবিধা কেবিনে স্থানান্তর করে বেগম খালেদা জিয়াকে। দর্শক, রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বিশেষ প্রতিনিধি রিশান রাসনাউল্লাহর কাছে। রিশান, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যেটি হচ্ছে যে গেল রাতে, অর্থাৎ আজকে দিবাগত রাতে, গভীর রাতে বেগম খালেদা জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং খালেদা জিয়া যেহেতু দীর্ঘদিন থেকে নানান ধরনের অসুস্থতায় ভুগছেন এবং গতকাল রাতে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পরে ভোর 5টার দিকে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এর আগে গেল 22 জুন বেগম জিয়া বাসা অসুস্থ বলে তাকে এভার কেয়ারে ভর্তি করেন এবং তখন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় এবং সেই পেসমেকার নিয়ে তিনি আসলে গেল 2 জুলাই অর্থাৎ মঙ্গলবারে তিনি বাসায় ফেরেন এবং তার 6 দিনের মাথায় তিনি আবার এই অসুস্থ বলেন এবং তাকে সেই গভীর রাতে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যেটি জানিয়েছেন, এটি আসলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভর্তি করা হয়েছে এবং এখন তার যে ফলো আপ যে চিকিৎসা সেটি হবে এবং তারপরে আসলে এখনো সেইভাবে বেগম জিয়ার মানে শারীরিক যে অবস্থা সেটি আসলে বিস্তারিত বলার মতো কোনো বিষয় নেই। সেটি তারা বলছেন যে আরো একটা ফলো আপ চিকিৎসার পরে তারা হয়তো বিস্তারিত সেটি জানাতে পারবে না, খালেদা জিয়া কতদিন থাকতে হতে পারে বা এখন তার চিকিৎসা কি হবে। এমনিতেই পেসমেকার বসানোর পরে এক ধরনের 7 দিন বা 10 দিন পরে একটি ফলো আপ করা হয়, কারণ যে আসলে পেসমেকারটি কতটা কাজ করছে, হৃদযন্ত্রের জন্য কতটা সহযোগী ভূমিকা পালন করছে, সেটি হয়তো এমনিতেই বেগম জিয়াকে এই চিকিৎসাগুলো এখন করা হবে এবং সেই তার ফলো আপটি আসলে নিশ্চিত করা হবে যে বেগম জিয়ার শারীরিক অবস্থাটা কি। সুমি, এই ছিল মোটামুটি তথ্য। রিশান, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কারণ দেখছেন না তিনি। শেখ হাসিনা আরও বলেন, সরকার কোটা বাতিল করলেও এতে লাভ হয়নি, বরং অনেক মেয়ে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, কোটা বাতিলের কারণে অনেক জেলার মানুষ বঞ্চিত হয়েছে। এখন একজন বঞ্চিতের মামলায় কোটার পক্ষে রায় দিয়েছে আদালত। সেই আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের যৌক্তিকতা নেই বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা। কোটা আন্দোলন মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন
কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এ সময় পেনশন আন্দোলন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। পেনশন স্কিমে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এ নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে, তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা, তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে, তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও 500 টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। বিএনপির অত্যাচার নির্যাতন যেন আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হবে আগামী বছর। দুই দেশের সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের 1 বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে আজ চীন যাচ্ছেন। 5 বছর পর বেইজিং সফরে গিয়ে দুই দেশের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন। এ সময় রাজনৈতিক পরিমণ্ডলে দুই সরকারের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে চীনের আরও বেশি যুক্ততার মতো বিষয়গুলো অগ্রাধিকার পাবে। বেইজিং নিজেদের মুদ্রায় বাংলাদেশকে $500 কোটি ঋণ দিতে আগ্রহী, যদিও বাংলাদেশ চেয়েছিল $700 কোটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের তৃতীয় দিন বুধবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এরপর দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সহ নানা বিষয়ে প্রায় 20টি দলিল সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তিস্তা যৌথ নদী, তাই এই নদী নিয়ে ভারতের প্রস্তাব আগে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী সফরে চীন তিস্তা প্রসঙ্গ তুললে আলোচনা হবে বলে জানান তিনি। বলেন, সফরে অর্থনৈতিক সহযোগিতা স্মারক সই হলেও কোনো ঋণ চুক্তি সই হবে না। বিভিন্ন খাতে 20 থেকে 22 সমঝোতা স্মারক সই হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রী জানান, 8 জুলাই সোমবার সকাল 11টায় বিশেষ বিমানে 4 দিনের চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে। সফরে অর্থনীতি, ডিজিটাল, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সমঝোতা স্মারক সই হবে। এছাড়া তিস্তা নদী নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, এবং এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে, এবং একই সাথে ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। আমাদের টেকনিক্যাল টিমের সাথে তারা যৌথভাবে সেখানে সমীক্ষা করে কি করা প্রয়োজন সেটা নির্ধারণ করবে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক। তিনি বলেন, রিজার্ভ সংকট কাটাতে সহযোগিতার জন্য চীনকে বাংলাদেশ কোনো প্রস্তাব দেয়নি। প্রথমত আমাদের সেরকম ঋণ চুক্তি বা এমওইউর আমাদের লিস্টের মধ্যে নাই। দেয়ার ইজ নো অ্যামাউন্ট, বিকজ কোনো চুক্তি হচ্ছে না। ইকোনমিক কোঅপারেশনের ব্যাপারে একটা এমওইউ হবে, শুধু সেই এমওইউর আলোকে ভবিষ্যতের নিডের বেসিসে আমাদের প্রয়োজনীয় নিরিখে এবং আমাদের সমস্ত প্যারামিটার মিট হলে পরে তখন সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে কিংবা ইকোনমিক সেক্টরে কোঅপারেশন হবে।
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন ভূমিকা রাখছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে মংলা বন্দর সহ দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে আলোচনা অগ্রাধিকার পাবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রবিবার বিকেল থেকে সোয়া 4 ঘণ্টা বাংলা ব্লকেট কর্মসূচি পালনের পর রাত 8টার দিকে রাজধানীর শাহবাগ বাংলা মোটর এলাকা ছেড়ে দেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল সহ 4 দফা দাবি মানা না হলে সোমবারও শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধের ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে গতকাল এই কর্মসূচি চলাকালে যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানী, ভোগান্তিতে পড়ে মানুষ। বিস্তারিত জানাচ্ছেন SM ফয়েজ। কোটা পদ্ধতি বাতিল সহ 4 দফা দাবিতে রবিবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। প্রথমে রাজধানীর শাহবাগ মোড় দখল করে সোয়া 4 ঘণ্টা বিক্ষোভ করেন কোটা বিরোধীরা। পরে টিএসসি ঘুরে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। দখলে নেন পরিবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়। একই সময় অবরোধ করেন বাংলা মোটর মোড়। স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। আমরা চাই সারা বাংলার যত মেধাবী ছাত্রছাত্রী আছে সবাই সমান সুযোগ সুবিধা পাক। আমরা আজ শাহবাগের মঞ্চ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে। সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রশাসনের সারথি হতে চাই। প্রিয় সহযোদ্ধ, এই আন্দোলনটা আমাদের আন্দোলন নয়, এই আন্দোলন কৃষকের আন্দোলন, আন্দোলন শ্রমিকের আন্দোলন, এই আন্দোলন জাতির আন্দোলন, এই আন্দোলন রেমিটেন্স যোদ্ধার আন্দোলন। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দাবি কিন্তু শুধু আদালতের কাছে নয়, আমরা নির্বাহী বিভাগ বা সরকারের কাছেও জানতে চেয়েছি যে কেন 18 সালের পরিপত্র বাতিল করা হলো। সরকারের কাছে এখনো সুযোগ রয়েছে নতুন একটি পরিপত্র ঘোষণা করা। শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার আগে বৈষম্য বিরোধী কোটা বাতিলের দাবি জানিয়ে আবারও কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। আমরা আমাদের এই কোটার কারণে আমরা যারা মেধাবীরা তারা তাদের উপযুক্ত যে জায়গা সেটা পাচ্ছে না। প্রচুর বৈষম্য আছে। প্রথম শ্রেণীতে 56%, প্রাইমারিতে 82%, এছাড়া রেলওয়েতে 96% পর্যন্ত কোটা রয়েছে। এইগুলো বৈষম্যেরই রূপ। তো আমরা বৈষম্যহীন সমাজ চাই। আদালতে যে মামলাটা চলমান থাকতেছে ততদিন পর্যন্ত 18 পরিবর্তে পুনর্বহাল করা হোক, যেখানে আসলে মেধার ভিত্তিতে নিয়োগটা হবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব না। আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে আমাদের 18 সালে কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল এবং সেটা আবার ফিরে আসছে। আমরা এবারও কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছি। এর আগে কোটা বিরোধীরা অবরোধ করেন সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। কোটার জন্য সাধারণ শিক্ষার্থী কোনো চাকরি বাকরি কোনো ক্ষেত্রে আমরা সুবিধা পাচ্ছি না। এই কোটা প্রথার মাধ্যমে কৃষকের সন্তান কৃষকেই থেকে যাচ্ছে, আবার শ্রমিকের সন্তান শ্রমিকেই থেকে যাচ্ছে। যে পর্যন্ত কোটা বাতিল করা না হচ্ছে এই পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো, আছি এবং রাজপথ ছাড়বো না। সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা ছাত্রদের মাধ্যমে ব্লকেট করেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি আমাদের চলবেই। 2018 সালে একটা পরিপত্র প্রকাশ হয়েছিল, তো আমরা মনে করি যৌক্তিকতা আছে আর একবার পুনর্বিবেচনা করা হোক। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অবসরে নিজেদের আয়ের কথা বিবেচনায় নিয়ে সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি, শিক্ষকদের আন্দোলনে কোনো রাজনীতি নেই। সরকারকে বিপদে ফেলতে একটি মহল পেনশন স্কিম নিয়ে বৈষম্য তৈরি করছে বলেও মনে করেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন ফরুক বাবু। নিজেদের অধিকার আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। সরকার ঘোষিত নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে গড়ে ওঠা শিক্ষকদের আন্দোলনে নিজেদের উদ্দেশ্যের কথা জানান তারা। শিক্ষক নেতারা এদিন সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন না।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। কোন অদৃশ্য কারণেই আমাদের সুপার গ্রেডটি আমাদের আত্মমর্যাদা ফেরত দেওয়া হলো না। সুতরাং আমাদের সুপার গ্রেড প্রত্যেক স্কিমে আমরা থাকবো না, এবং স্বতন্ত্র বেতন স্কেল যেটা আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে 2008 সালে দেওয়া হয়েছিল, 2010 সালে শিক্ষানীতিতে বলা হয়েছিল যে শিক্ষকদেরকে একটি স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া হবে। আমরা সরকারকে ফেলে দেওয়ার জন্য আন্দোলনে অবতীর্ণ হয় নাই, বরং সরকারকে মজবুত করার জন্য। কারণ সরকারকে সবচাইতে বুদ্ধিভিত্তিক জনগোষ্ঠীর থেকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। এই আন্দোলনের সাথে রাজনৈতিক সম্পর্ককে নাকচ করে দেন শিক্ষকরা। অনেক পণ্ডিত আপনারা, অনেক বিশেষজ্ঞ, অনেক জ্ঞানী, জ্ঞান ভান্ডারে আপনারা চলতে পারেন না। সেই জন্য কোথা থেকে কি স্কিম বের করবেন এই সমস্ত ব্যস্ত থাকেন। বাংলাদেশে আগেও পোস্ট অফিসে টাকা রেখে বা নানা জায়গায় নানা ব্যাংক বা নানা স্কিম, এগুলো কিন্তু আগেও চালু ছিল। এটি মূলত সেরকমই একটি। গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বর্জন করে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন চলে আসছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে আবারও জানান শিক্ষকরা। 1 জুলাই থেকে যারা বিশ্ববিদ্যালয়ে জয়েন করবে, তাদের সাথে যারা 1 জুলাইয়ের আগে আছেন, তাদের বিশাল একটা ফিনান্সিয়াল যে বেনিফিট, মানে পেনশন রিলেটেড যে বেনিফিটটা, সেটা একটা বিশাল একটা ফারাক থেকে যাচ্ছে। সেইটা আসলে পরবর্তী জেনারেশনকে আসলে শিক্ষকতা পেশা আগ্রহী করবে না। শিক্ষকদের সাথে তাল মিলিয়ে প্রত্যয় স্কিম বাতিলে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক দফা দাবিতে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষক আন্দোলন সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে, সময় মতো সমাধান হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোটা বাতিলের বিষয়টি আদালতের। ব্যর্থ বিএনপি এখন কোটা ও পেনশনের আন্দোলনের উপর ভর করে ক্ষমতার দিবা স্বপ্ন দেখছে বলেও মন্তব্য তার। তাইমুর রশিদের রিপোর্ট। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিরোধীরা মেগা প্রকল্পে মেগা দুর্নীতির অভিযোগ করে, বাস্তবে সরকার মেগা সাশ্রয় করছে, যার প্রমাণ পদ্মা সেতুতে 1835 কোটি এবং মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতুতে 1100 কোটি টাকা সাশ্রয়। কোটা ও পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে, এই সিদ্ধান্ত সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি সময় মতো সমাধান হয়ে যাবে। আই হোপ সো এন্ড আই বিলিভ সো। ওবায়দুল কাদেরের অভিযোগ, সবকিছুতে ব্যর্থ বিএনপি ও সমমনা দলগুলো এখন পরজীবী আন্দোলন করছে। কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে, নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চাইছে। তো তারা স্বপ্ন দেখছে, তো দিদার স্বপ্ন। নিজেরা সৎ থাকলে মন্ত্রণালয়ের দুর্নীতির সুযোগ কম, কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি চান না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে। রবিবার নয়াপল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে আয়োজন করা হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ঢাকা মহানগর শাখা সম্মেলনে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশে জমিদারতন্ত্র চালু করেছে আওয়ামী লীগ সরকার। ক্ষমতাসীনদের হাতে কেউই নিরাপদ নয়। লুটপাট আর টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ। শুধু বেনজির আর আজিজ নয়, আরও শত শত রাঘব বোয়াল তৈরি হয়েছে।
সরকারের আশ্রয় প্রশ্রয়ে এসব করছে তারা। দুর্নীতি লুটপাট করে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। অপরাধের রাজনীতি, তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি, তারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশ্মশানে পাঠিয়ে দিয়েছেন, সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত। এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক, ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে। এবারে খেলার সংবাদ। শেষ উত্তাপ ও উত্তেজনার প্রতীক্ষায় ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা দুটি আসরে সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত হয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপে 2024-এর সেমিফাইনালে উঠেছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। 14 জুন মিউনিকে শুরু হয়েছিল 17তম ইউরো চ্যাম্পিয়নশিপ। 24 দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে গ্রুপ পর্বের 36 ম্যাচ, রাউন্ড অফ 16-এ 8টি এবং কোয়ার্টার ফাইনালের 4 ম্যাচ, শেষ হয়েছে 48 ম্যাচ। এখন সেমিফাইনাল ও ফাইনালের শেষ উত্তেজনার অপেক্ষা ইউরোপের। 9 জুলাই রাত 1টায় মিউনিখে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বিশ্বকাপ রানার্স আপ ফ্রান্স। 10 জুলাই রাত 1টায় ডর্টমুন্ডে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। স্পেন এই আসরে 4বার ফাইনাল খেলে 3বার চ্যাম্পিয়ন হয়েছে। জার্মানির সাথে স্পেনই ইউরোতে সবচেয়ে সফল দল। ফ্রান্স 3বার ফাইনাল খেলে 2বার শিরোপা জিতেছে, তবে দিদিয়ের দেশমের দলটি বর্তমানে বিশ্বকাপের রানার্স আপ। অন্যদিকে নেদারল্যান্ডস 1988 সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছে এবং ইংল্যান্ড 2021 সালে সবশেষ আসরে একবারই ফাইনালে খেলে ইতালির কাছে হেরে রানার্স আপ হয়েছে। এদিকে পৃথিবীর প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকা 48তম আসরে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে ও কলম্বিয়া। বাংলাদেশ সময় 10 জুলাই ভোরে নিউ জার্সিতে প্রথম সেমিফাইনালে 15 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে প্রথমবার খেলতে এসেই সেমিফাইনাল ওঠা কানাডার। 11 তারিখ ভোরে নর্থ ক্যারোলিনায় দ্বিতীয় সেমিফাইনালে 15 বারের মতো চ্যাম্পিয়ন উরুগুয়ের প্রতিপক্ষ 2021 সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হঠাৎ অসুস্থ বেগম খালেদা জিয়া, ভর্তি করা হয়েছে এভার কেয়ার হাসপাতালে। আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, সমঝোতা হলেও হবে না ঋণ চুক্তি। তিস্তার আগে বিবেচনা হবে ভারতের প্রস্তাব, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকের রাজধানীতে জনভোগান্তি, আন্দোলনে অটল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। কোটা ও পেনশনের আন্দোলনে ভর করে ক্ষমতার স্বপ্ন দেখছে বিএনপি। ওবায়দুল কাদেরের মন্তব্য, ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে, বললেন রিজভী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।